হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা পর্ষদের 292 পেজে যে গ্রুপ ডির কোশ্চেনগুলো বা বিভাগ ঘর কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। কোন লেখচিত্র? দুটো লেখচিত্র আঁকতে বলেছে। একটা হচ্ছে ভি স্মল টি অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস স্কেলে এবং অপরটি হচ্ছে ভি ক্যাপিটাল টি অর্থাৎ পরম স্কেলে, উষ্ণতার পরম স্কেলে। তো প্রথমে আমরা চার্লসের সূত্রটি লিখি। চার্লসের সূত্রটিতে কি বলা হয়েছিল যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আমি এটা ফটাফট লিখে নিচ্ছি সূত্রটা। চার্লসের সূত্রটিতে কি বলা আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি যে আয়তনে থাকে তারপরে যদি আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে বাড়াতে থাকি তাহলে কি হবে? প্রত্যেকবার 1/273 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি গ্যাসের আয়তন থাকে হচ্ছে 10 লিটার, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী হয়ে যাবে? এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 লিটার থাকে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হবে? 10 প্লাস হচ্ছে 10 গুণ 1/273, অর্থাৎ এইটুকু আয়তন বেড়ে যাবে। তো এটাই ছিল চার্লসের সূত্রের গাণিতিক রূপ, মানে চার্লসের সূত্রটি। ঠিক আছে, এটা শুধু বুঝিয়ে দিলাম, এটা এখানে লিখতে হবে না, তুমি শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে যেটা চাইছে যে তারপরে বলছে কি যে ভি স্মল টি ও ভি ক্যাপিটাল টি এর সাহায্যে প্রকাশ করো। কি হয় যে যখন আমরা গ্রাফটা আঁকি তার মধ্যে যদি আমরা আয়তন এবং এই পাশে যদি ডিগ্রি সেলসিয়াস স্কেলে নিই তাহলে গ্রাফটি হয় এরকম, অর্থাৎ এই মাইনাসে চলে আসে। আর এই পয়েন্টটা কোথায় গিয়ে লাগে? -273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে কোনো গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শূন্য হয়ে যায়। আর এই গ্রাফটি যদি আমরা পরম উষ্ণতা দিয়ে আঁকি তখন গ্রাফটা হচ্ছে হলো এরকম, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 0 কেলভিন, এই পাশে হচ্ছে ভি, এই পাশে থাকে হচ্ছে ক্যাপিটাল টি অর্থাৎ পরম উষ্ণতা। তখন এটি শূন্য বিন্দুগামী হয়, অর্থাৎ মানে মূল বিন্দুগামী সরলরেখা হয়। তার মানে পরম উষ্ণতা দিলে মূল বিন্দু সরলরেখা, আর যদি বলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাহলে মূল বিন্দুকে পার করে একদম -273, অর্থাৎ যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস এবং 0 কেলভিন সমান, তাই এই ডিগ্রি সেলসিয়াস স্কেলে গ্রাফটি এরকম আকার নেয়, আর পরম উষ্ণতার স্কেলে গ্রাফটি এই আকার নেয়। ঠিক আছে, বোঝা গেল? তারপরে 4.2 নম্বর কোশ্চেনে আছে যে 49 গ্রাম কেশোলের থেকে উত্তপ্ত করে যে পরিমাণ O2 পাওয়া যায় সেই পরিমাণ O2 পেতে KNO3 কতটা KNO3 উত্তপ্ত করতে হবে। এবার অঙ্কটা কি বলেছে যে KClO3 উত্তপ্ত করে KCl প্লাস হচ্ছে O2 পাওয়া যাবে। তো এটা যদি সমতা বিধান করি আসে হচ্ছে হলো 2, এখানে হচ্ছে 2 আর এখানে আসবে হচ্ছে হলো 3, তাহলে হচ্ছে সমতা বিধান হয়ে গেল। এবার হচ্ছে যদি আমরা এটার আণবিক ভর বার করি, 2 ইন্টু পটাশিয়াম হচ্ছে হলো 39 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5 প্লাস হচ্ছে 3 ইন্টু 16, এটা কত আসে? এটা আসে হচ্ছে হলো 2 ইন্টু আসে হচ্ছে 122.5, তাহলে আসছে কত? 245 গ্রাম। আর অক্সিজেন কত হচ্ছে? 3 ইন্টু 16 দুগুণে 32, তখন 3 দুগুণে 6, 3 দুগুণে 96 গ্রাম। তাহলে কি দাঁড়াচ্ছে যে 245 গ্রাম KClO3 থেকে পাওয়া যায় 96 গ্রাম O2। তার মানে 1 গ্রাম KClO3 থেকে পাওয়া যাবে 96/245 গ্রাম O2, তাহলে গ্রাম O2, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 49 গ্রাম KClO3 থেকে পাওয়া যাবে হচ্ছে 96/245 ইন্টু হচ্ছে 49, এটা দিয়ে যদি এটাকে কাটি 5 দিলে একবারে চলে যায়। এবার 5 দিয়ে যদি 96কে ভাগ করতে চাই তাহলে আসে হচ্ছে 96/5, 96, 5 অক্ষে 5, 9 থেকে 4, 6, 5 9 45, 1 দশমিক দিয়ে 0,
5 দুগুণে 10 হলো। তার মানে অক্সিজেন উৎপন্ন হবে হচ্ছে 19.2 গ্রাম। এবার কি বলেছে পরের পার্টটাতে, যে এই পরিমাণ অর্থাৎ 19.2 গ্রাম অক্সিজেন পেতে কতটা KNO3-কে উত্তপ্ত করতে হবে। এবার KNO3-কে যখন উত্তপ্ত করা হয় তখন কি উৎপন্ন হয়, KNO2 প্লাস হচ্ছে O2। সমতা বিধান করলে এখানে যদি 2 দিই আর এখানে যদি একটু 2 দিই, তাহলে যদি 2 গুণে 4 অক্সিজেন, 6টা অক্সিজেন হয়ে গেল, 2টো পটাশিয়াম, 2টো নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে এখন এটার হচ্ছে আমরা টোটাল আণবিক ভরটা বের করি, কত আসবে, পটাশিয়াম 39 প্লাস নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হচ্ছে 3 গুণ 16 মানে 48, আর অক্সিজেন হবে হচ্ছে হলো, আগে এটা পুরোটা বলি, 2 ইন্টু 48, 14 আর 39 কত আসছে, 48, 14 আর 39 আসবে হচ্ছে 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 21, 1 হাতের 1, 4, 3, 7, 8, 9, 91, মানে একটু ভুল করলাম, যোগটা একটু দেখতে হবে, 9, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21, 1 হাতে 2, 4, 3, 7, 8, 9, 10, এটা 101 হবে। ঠিক আছে, হচ্ছিল 101। তাহলে 2 ইন্টু 101 কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে হলো 202 গ্রাম হলো। আর এই পাশে অক্সিজেন কত, 2 ইন্টু 16 অর্থাৎ 32 গ্রাম। তার মানে কি বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে আমাদের প্রয়োজন হচ্ছে 202 গ্রাম KNO3। তাহলে 1 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত দরকার, 202/32 গ্রাম KNO3। আর সেটাই যদি আমরা কতবার করতে হবে, 19.2 গ্রাম, এটাই তো ছিল না, হ্যাঁ 19.2 গ্রাম। তাহলে 19.2 গ্রাম অক্সিজেন করতে আমাদের কি দরকার, 19.2, এটা করতে লাগবে হচ্ছে 202 বাই হচ্ছে 32 ইন্টু 19.2, এটা করলে আসে হচ্ছে 121.2 গ্রাম। ঠিক আছে, এটা ক্যালকুলেটারে বসিয়ে দিয়েছি, 121.2 গ্রাম। তোমরা নিজে হাতে করে নেবে, যদি কটা দেখাতে হয় এইভাবে করে নিতে পারো। 202/32 ইন্টু 19.2 দশমিক তুললে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে এখানে কাটলে হচ্ছে 101, তারপরে ওই গুণ করতে হবে, প্রথমে 101 আর 192 গুণ করে নেবে, তবে 32 আর 5 গুণ করে নেবে, তারপরে দেখবে উত্তর আসবে হচ্ছে 121.2 গ্রাম। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা আসছে কি, অথবা কোশ্চেনে আছে যে এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে, কি 2A প্লাস হচ্ছে বি উৎপন্ন করে 2C। এ বি ও সি তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। আচ্ছা, এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16, এর বাষ্প ঘনত্ব হচ্ছে 32, তার মানে আণবিক গুরুত্ব দাঁড়াবে হচ্ছে 64, বির বাষ্প ঘনত্ব হচ্ছে হলো 16, তার মানে বি এর আণবিক গুরুত্ব দাঁড়াবে এম অফ বি, এম অফ এ দাঁড়াবে হচ্ছে হলো 32। তো বলছে এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো, কার বাষ্প ঘনত্ব, 32, 16, এর বাষ্প ঘনত্ব, এটা আসলে কোশ্চেনটা হবে সি এর বাষ্প ঘনত্ব। ঠিক আছে, কোশ্চেনটা ওঠেনি, ঠিক আছে, কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা হবে সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। সি এর যদি বাষ্প ঘনত্ব নির্ণয় করতে চাই তাহলে কি ছিল, 2 ইন্টু এর আণবিক ভর কত আসলো আমাদের 64, প্লাস বির হচ্ছে হলো 32, তার মানে 32 ইজ ইকুয়াল টু কি ছিল 2C, তার মানে 64, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128, প্লাস হচ্ছে হলো 32, এটা হবে হচ্ছে 2C, তার মানে দাঁড়াচ্ছে 4, 9, 10, 0 হাতের 1, 3, 2, 5, 1, 6 আর হচ্ছে 1, 160 ইজ ইকুয়াল টু 2C। তার মানে সি এর আণবিক গুরুত্ব দাঁড়াচ্ছে হচ্ছে 80, অর্থাৎ আণবিক গুরুত্ব এম অফ সি ইজ ইকুয়াল টু 80। তার মানে আমরা কি জানি এম ইজ ইকুয়াল টু 2D, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হয় m/2, তার মানে 80/2 মানে হচ্ছে 40, তার মানে সি এর বাষ্প ঘনত্ব হবে হচ্ছে হলো 40। বুঝা গেল ব্যাপারটা। এবার আসি তারপরে 4.3 নম্বর কোশ্চেনে বলেছে যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সংজ্ঞাটা লিখে তারপরে দেখাচ্ছি। কোশ্চেনটার উত্তরটা হচ্ছে এরকম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এর মান কত হয়, গামা পি দিয়ে চিহ্নিত করা হয়, এর মান হয় হচ্ছে হলো 1/273 ডিগ্রি সেলসিয়াস, তার হচ্ছে ইনভার্স। চলো তারপরে 4.4 নম্বর কোশ্চেনে যে
4 নম্বর যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এটি হচ্ছে একটি অবতল দর্পণ। এবার এই দর্পণে কি করা হলো, PA একটি আলোকরশ্মিকে পাঠানো হলো, যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসলো আলোকরশ্মিটি, ঠিক আছে। তারপর প্রধান অক্ষের মধ্য দিয়ে F বিন্দু অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে আলোকরশ্মিটি চলে গেল, কারণ প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসা আলোকরশ্মি সবসময় ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। তারপর কি দেখা যাবে যে এর মধ্যে বক্রতা কেন্দ্র ছিল হচ্ছে আমাদের O বিন্দু, অর্থাৎ এই বিন্দুটি ছিল আমাদের বক্রতা কেন্দ্র। তো এবার যদি আমরা দেখি যে PA প্রধান অক্ষের সমান্তরাল তো হয়ে গেল। এবার বলছে C এবং A বিন্দু যুক্ত করা হলো। কোনটা কোনটা যুক্ত করা হলো? C অর্থাৎ এই বিন্দুটি আর এই বিন্দুটিকে ডট ডট দিয়ে যুক্ত করা হলো, ঠিক আছে। তারপরে কি বলছে যে AC রেখা A বিন্দুতে দর্পণের উপর অভিলম্ব। AC রেখা A বিন্দুতে অর্থাৎ এই যে AC যে রেখাটি এই দর্পণের ওপর A বিন্দুতে অভিলম্ব, অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি। এখানে খুব ভালো মতো বোঝা যাচ্ছে না, ছবিটা একটু এদিক ওদিক হয়েছে, ছবিটা এরকম হবে। তো এটা কি এখানে 90 ডিগ্রি কোণে আছে, যেহেতু এটি ওই কী নাম সিএ দর্পণের বক্রতা ব্যাসার্ধ, আর বক্রতা ব্যাসার্ধ সবসময় তার যে পরিধিতে থাকে তার উপরে লম্বভাবেই থাকে সবসময়, ঠিক আছে। তো এবার PA সমান্তরাল কি এক্স এক্স ড্যাশ, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে PA, এটা সমান্তরাল কি আছে এক্স এক্স ড্যাশের মধ্য দিয়ে, আর AC আছে তার মধ্য দিয়ে ছেদক, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি সূত্র দিতে পারি কি যে কোণ PAC ইজ ইকুয়াল টু কোণ FCA। কোণ PAC কোথায় আছে? এই যে কোণ PAC, অর্থাৎ এই যে থিটা কোণটি কার সাথে সমান, সেটি হচ্ছে কোণ FCA, অর্থাৎ এই যে নিচের FCA, অর্থাৎ কোণ PAC FCA এর সাথে সমান। কেন? কারণ হচ্ছে একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণ যখন দুটি সমান্তরাল সরলরেখার মাঝখানে দিয়ে ছেদক যায়, তখন মাঝখানে যে একান্তর কোণ, অর্থাৎ এই কোণটি আর এই কোণটি, উপরের দিকের এই কোণটি, এই দুটো হচ্ছে সমান, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে যে আবার কোণ PAC ইজ ইকুয়াল টু FAC। কোণ PAC কোনটা? কোণ PAC হচ্ছে যে এই কোণটা, সেটি কার সাথে সমান? FAC। কারণ কি এখানে পড়ার পরে এদিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ আপতন প্রতিফলন। তাহলে আপতন কোণ আর প্রতিফলন কি সবসময় সমান হয়, তার মানে PAC এবং কোণ FAC পরস্পরের সমান। তাহলে আমরা কি বলতে পারি? কোণ FAC এবং কোণ FCA পরস্পর সমান। এখান থেকে কি বলা যায়? কোণ FAC এবং কোণ হচ্ছে FCA পরস্পর সমান। কারণ কি দেখা গেল, সবাই থিটা করে আসছে, এইটা থিটা ছিল এখানে একান্তর কোণে, এটা থিটা ছিল, আবার এটা হচ্ছে আপতন কোণের এবং প্রতিফলন কোণের জন্য সমান হলো। তাহলে এই কোণ FAC এবং কোণ FCO কি হবে? পরস্পর দুজন থিটা কোণ থাকবে আর পরস্পর দুজন সমান হবে, ঠিক আছে। তারপরে যেটা আসছে যে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ত্রিভুজ FAC তে FA ইজ ইকুয়াল টু FC। FA ইজ ইকুয়াল টু FC কীভাবে বলতে পারি আমরা? FA ইজ ইকুয়াল টু FC কীভাবে বলা যায়? কারণ এই যেহেতু ত্রিভুজের এই কোণটি আর এই কোণটি পরস্পর সমান, তাহলে সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, তার মানে FA ইজ ইকুয়াল টু কী হবে? FC হবে। তাহলে FA ইজ ইকুয়াল টু FC। আবার যেহেতু দর্পণ কি ক্ষুদ্র উন্মেষযুক্ত, তাই A ও O বিন্দু যেটা আছে সেটিও কি নিকটবর্তী, অর্থাৎ এই যে A বিন্দু আর এই যে O বিন্দু এরাও কি পরস্পর নিকটবর্তী। নিকটবর্তী হওয়ার কারণে কি হবে? FA এবং FO পরস্পর সমান হবে, অর্থাৎ FA এটা আর এটাও পরস্পর সমান হবে। তাহলে এটা আর এটা যদি পরস্পর সমান হয়, আর এটা আর হচ্ছে এটা যদি পরস্পর সমান হয়, তার মানে কি দাঁড়াচ্ছে যে, আবার বলি যে এই কোণটা আর এই কোণটা যদি পরস্পর সমান হয়, মানে বাহুটা যদি পরস্পর সমান হয়, আর এই বাহুটা আর এই বাহুটা যদি পরস্পর সমান হয়, তার মানে আমি কি বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটাও পরস্পর সমান। বুঝা গেল আমার কথাটা? তাহলে আমরা কি বলতে পারি? OF ইজ ইকুয়াল টু FC। OF ইজ ইকুয়াল টু FC, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে? OF ইজ ইকুয়াল টু FC বা FO ইজ ইকুয়াল টু FC, যেটা বললাম। এবার তার মানে F বিন্দু কি হচ্ছে? OC বিন্দুর মাঝখানে দাঁড়াচ্ছে। কারণ এরকম যদি একটা রেখা থাকে এবং তার মাঝখানে এটা যদি হয় F, এটা যদি হয় O আর এটা যদি C হয়, যদি এটা আর এটা পরস্পর সমান হয়, অর্থাৎ FC আর OF যদি পরস্পর সমান হয়, তার মানে F বিন্দু কি হবে? এই পাশ থেকে যত দূরত্ব থাকবে এই পাশ থেকে তত দূরত্বই থাকবে, তার মানে F বিন্দু কি হবে? OC এর মধ্যবিন্দু হবে।
এফ বিন্দুটা কী হবে, ওসি এর মধ্যবিন্দু। বুঝা গেল? তাহলে কী দাঁড়ালো যে ওসি অর্থাৎ ওসি ইজ ইকুয়াল টু কি 2FO, কারণ এটা আর এটা সমান, তার মানে এইটুকুকে আমি যদি দুবার নিই তাহলে টোটালটা হয়ে যাবে। তাহলে ওসি ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো, 2FO। এবার ওসির আমরা নাম দিয়েছিলাম আর এফোর আমরা নাম দিতে পারি কি, ফোকাস দৈর্ঘ্য এফ। তাহলে আর ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, ওসি হচ্ছে আর, আর এখানে এফ হচ্ছে এফ, তার মানে কী দাঁড়াচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2F। এখানে হচ্ছে এটি হচ্ছে ওই অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এটি উত্তল দর্পণের ক্ষেত্রেও একই সম্পর্কই থাকে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 2F। ঠিক আছে, সেটা আরেকদিন অন্যদিন এটা আমি শিখিয়ে দেবো, যখন এই চ্যাপ্টারগুলো আলাদা করে শেখাবো আলোর চ্যাপ্টারটা, তখন আমি এটা শিখিয়ে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার তার পরের কোশ্চেন যেটা আছে যে কোনো সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ 40 ডিগ্রি হচ্ছে 40 ডিগ্রি, সমবাহু প্রিজম বলেছে, তার মানে প্রতিসারক কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি। আলোর গতিপথ ভূমির সমান্তরাল হলে তারপরে কি বলছে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আলোর আপতন কত। তাহলে ভূমির সমান্তরালে কখন যায়, যখন কি বলে কি নাম এটার, ওই চ্যুতিকোণ ন্যূনতম হয়। তার মানে আমি কি সূত্র দিতে পারি, ডেল্টা ইজ ইকুয়াল টু 2I মাইনাস এ। এবার ডেল্টার জায়গায় আমি কি দিতে পারি, কত দেওয়া আছে, 40 ডিগ্রি, 2I মাইনাস হচ্ছে এ হচ্ছে হলো 60 ডিগ্রি। তাহলে 2I ইজ ইকুয়াল টু কি আসছে, 100 ডিগ্রি। তাহলে I ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, কারণ ডেল্টা মিনিমাম হচ্ছে মানে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি, কারণ তখন I1 ইজ ইকুয়াল টু I2 হয়। আর এই সূত্রটি কী ছিল, I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 ইজ ইকুয়াল টু I2 আর ইজ ইকুয়াল টু I যদি ধরে নিই, তাহলে এখানে আমি 2I লিখতে পারি। তাহলে I এর মান অর্থাৎ আপতন কোণ কত হচ্ছে, 50 ডিগ্রি। এমনকি যখন নির্গমন কোণ যেটা সেটাও 50 ডিগ্রি থাকবে। ঠিক আছে, এর অথবা কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ কাকে বলে, আর তার সাথে আছে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন। আলোর বিক্ষেপণ কাকে বলে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার মাধ্যমে অবস্থিত কণাগুলির দ্বারা ওই তরঙ্গের বা বিকিরণের শোষণ এবং শোষিত বিকিরণের বিভিন্ন অভিমুখে পুনঃনিঃসরণ ঘটনাকে বলা হয় বিক্ষেপণ। তার মানে কি, যে একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ যদি আসতে থাকে, তার মাঝখানে যদি কিছু কণা অবস্থান করে, সেই কণাগুলো কি করে, সেই বিকিরণটিকে ফার্স্টে শোষণ করে নেয় এবং সেটিকে কি করে, সেই শোষিত যে আলোকরশ্মি থাকে সেটাকে বিভিন্ন দিকে নিঃসৃত করে দেয়। ঠিক আছে, এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে হলো বিক্ষেপণ। ঠিক আছে, সংজ্ঞাটা আবার বলছি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার মাধ্যমে অবস্থিত কণাগুলির দ্বারা ওই তরঙ্গের বা বিকিরণের শোষণ এবং শোষিত বিকিরণের বিভিন্ন অভিমুখে পুনঃনিঃসরণ হওয়ার ঘটনাকে বলা হয় বিক্ষেপণ। এটাকে লিখে নিবে। ঠিক আছে, তারপরে বা কোনো বইয়ে এমনি যে কোনো বইয়ে পেয়ে যাবে এটা। তারপরে আছে হচ্ছে বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, কারণ লাল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো আমরা কি জানি, ল্যামডা ইজ ইকুয়াল টু বিক্ষেপণের তীব্রতা I ইজ ইকুয়াল টু বা I সমানুপাতিক 1/λ⁴। এখন তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে I এর মান তত কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, সবচেয়ে বেশি হয়, তাই তার বিক্ষেপণ সবচেয়ে কম হয়। অর্থাৎ লাল আলোর ক্ষেত্রে বিক্ষেপণ 1/λ⁴, যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, তাই বিক্ষেপণ হয় সবচেয়ে কম। যতগুলি আলো আছে তার মধ্যে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়। এবার বিক্ষেপণ যদি কম হয় তাহলে অনেক দূর থেকে সেই লাল আলোকে দেখা যাবে, তাই বিপদ সংকেত হিসেবে লাল আলোকে ব্যবহার করা। ঠিক আছে, এটা তোমাদের যে কোনো বই পেয়ে যাবে। আমি যেটা বললাম সেটাই নিজের ভাষায় লিখে দিলে সেটাও হবে। ঠিক আছে, খালি সূত্রটা দেখিয়ে দিও, তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা সুন্দর হয়ে যায়। ঠিক আছে, তারপরে কোশ্চেন আছে 4.6 নম্বরে, যে 6 ওহম রোধের ধাতব তারকে অর্ধেক করে কেটে নিয়ে টুকরো দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে। এবার পুরো তারটি ছিল হচ্ছে 6 ওহম, সেটিকে সমান দুভাগে ভাগ করে নিলে অর্থাৎ অর্ধেক করে নিলে কী হবে, প্রত্যেকটি 3 ওহম করে হয়ে যাবে। তাহলে তাদের যদি সমান্তরাল সমবায় যুক্ত করি, তার মানে 1/RP ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে 1/3 প্লাস 1/3। তাহলে 1/RP দাঁড়াচ্ছে হচ্ছে 3, 1 প্লাস 1 মানে 2/3। তাহলে রোধ কত হয়ে যাবে, RP ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 3/2 বা 1.5 ওহম। ঠিক আছে, তারপর আসছে হচ্ছে 4.7 নম্বর কোশ্চেনে আছে, ডিসি অপেক্ষা এসি এর ব্যবহারের একটি সুবিধা লেখো। ডিসি অপেক্ষা এসি ব্যবহার সুবিধা হচ্ছে এসি এর উৎপাদন খরচ অনেক কম এবং তড়িৎ শক্তি সরবরাহ বন্টনের সময় জুল তাপন বা অন্যান্য পদ্ধতিতে অপচয় যথেষ্ট কম হয়, তাই এটি একটি ডিসি থেকে মানে এসি ব্যবহার করার একটি সুবিধা।
তাছাড়া আরেকটা কি লেখা যায় যে উপযুক্ত রূপান্তর বা ট্রান্সফরমার ব্যবহার করে এসি বিভবের মান প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানো যায়। 3 নম্বরে যদি বলতে চাই তাহলে কি করা যায় যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট এসিকে বহু দূরে সম্প্রচার করা সম্ভব হয়। 4 নম্বর সুবিধা কি উচ্চমানের বিভব কেবলমাত্র এসি এর ক্ষেত্রেই সৃষ্টি করা সম্ভব। তো এগুলো বলে দিলাম, তার থেকে যে কোনো একটা লিখে দিবে তাহলেই হবে, ঠিক আছে। এর সাথেই যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিসি মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। কি কি উপায় আছে? এক হচ্ছে আর্মেচারের যে পাক সংখ্যা থাকে তা বাড়িয়ে দিয়ে শক্তি বৃদ্ধি করা যায়। আর্মেচারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হলেও শক্তি বেড়ে যাবে। আর শক্তিশালী ক্ষেত্র চুম্বক ব্যবহার করলে সেক্ষেত্রেও মোটরের শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে। এগুলো লিখছি না, টাইম বেশি লাগবে, ইয়েটাও বড় হয়ে যাবে ভিডিওটি। তারপরে আছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র ও লেঞ্জের সূত্রগুলি বিবৃত করো। সূত্রগুলি আমি লিখছি, ঠিক আছে। ফ্যারাডের দুটো সূত্র থাকে, কি কি? প্রথম সূত্র হচ্ছে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। চুম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ ঘটে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয়। আর দ্বিতীয় সূত্র কি ছিল? আবিষ্ট তড়িৎচালক বলের মান বর্তনীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, ঠিক আছে। তো এটার গাণিতিক রূপটা ছিল এরকম যে এপসাইলন ইজ ইকুয়াল টু এন ইন্টু ডেল ফাই বাই ডেল টি, যেখানে এপসাইলন ছিল হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল, ডেল ফাই হচ্ছে চুম্বক প্রবাহের পরিবর্তন, আর এন ছিল হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, আর ডেল্টাটি কি ছিল? সময়ের পরিবর্তন। লেঞ্জের সূত্র কি বলেছিল? যে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। এগুলি যখন আমি এখন শুধু সূত্রগুলি বলছি, যখন আমি চ্যাপ্টারগুলো আলাদাভাবে পড়াবো ক্লাস 10-এর তখন ওইগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। সুতরাং এপসাইলন ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল টি। তারপরে হচ্ছে 4.8 নম্বর কোশ্চেনে ছিল আলফা বিটা ও গামা রশ্মির আধান আয়নন ক্ষমতা ও ভেদন ক্ষমতার তুলনা। আধানের দিক থেকে আলফার হয় সবচেয়ে বেশি, বিটার হয় তারপরে, আর গামার হয় সবচেয়ে কম, ঠিক আছে। আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন হচ্ছে গামা। আয়নন ক্ষমতায় কি সবচেয়ে বেশি থাকে? আলফায় হচ্ছে সবচেয়ে বেশি, মানে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফার সবচেয়ে বেশি থাকে, তারপর বিটার, তারপর হচ্ছে গামার। আর ভেদন ক্ষমতার মধ্যে থাকে হচ্ছে গামার থাকে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা, তারপরে বিটার, তারপর হচ্ছে হলো আলফার। 4.9 নম্বর কোশ্চেনে আছে যে আয়নাইজেশন শক্তি কাকে বলে। সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে বের করে অসীমে নিয়ে যেতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকেই ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলা হয়, ঠিক আছে। তারপরে ছিল যে আয়নাইজেশন শক্তির ক্রমগুলি লেখো, ঊর্ধ্বক্রমে সাজাও। তার মানে কি? যখন কোনো গ্রুপের বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হয় তখন আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়, আর উপর থেকে শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচে নামা হয় তখন আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। তার মানে সবচেয়ে কম কার হবে? যেহেতু এটি হচ্ছে গ্রুপ 1-এর মানে গ্রুপ 1 নম্বর যে শ্রেণীটি আছে তার দেওয়া আছে, মৌলগুলিকে দেওয়া আছে। তার মানে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তার মানে রুবিডিয়াম হবে সবচেয়ে কম, তার থেকে বেশি থাকবে পটাশিয়ামের, তার থেকে বেশি সোডিয়ামের, আর লিথিয়ামের আয়নাইজেশন শক্তি থাকবে সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপরে 4.10 নম্বর কোশ্চেন ছিল ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পার্থক্য। 3টি পার্থক্য। তো কি হয়? প্রথম পার্থক্য আমরা লিখতে পারি যে ধাতব পরিবাহীর মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহনকালে মুক্ত ইলেকট্রনগুলির সরণ একই দিকে হয়, পদার্থের কোনো রকম সরণ হয় না, অর্থাৎ পুরো পদার্থটা সরণ হয় না, শুধু মুক্ত ইলেকট্রনের সরণ হয়। কিন্তু তড়িৎ পরিবহনকালে ক্যাটায়ন অ্যানায়নগুলির সরণ বিপরীত দিকে হয়, অর্থাৎ পদার্থের স্থানান্তর ঘটে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের গতিবেগ অপেক্ষাকৃত কম থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আয়নগুলির গতিবেগ যথেষ্ট বেশি থাকে। ধাতব পরিবাহীতে উষ্ণতা বাড়ালে এর পরিবহন ক্ষমতা কমে যায়, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে তড়িৎ পরিবহন ক্ষমতা আরও বেড়ে যায়। আর ধাতব বা অধাতব পরিবাহী তড়িৎ পরিবহনকালে রাসায়নিক পরিবর্তন হয় না। আর হচ্ছে মানে ধাতব পরিবাহীর ক্ষেত্রে যখন তড়িৎ পরিবহন করে তার মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যখনই এই মানে তড়িৎ পরিবহন করে তখন রাসায়নিক পরিবর্তন ঘটে, ঠিক আছে। এইগুলি এতগুলো পয়েন্ট আমি বলে দিলাম, তার মধ্যে যে কটা ইচ্ছে তুমি লিখতে পারো, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি কি? ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়? এই বিক্রিয়াটি সংঘটিত হয়, অর্থাৎ প্রথমে ক্যাথোডে যায় হচ্ছে H+ আয়ন, সেখান থেকে একটা ইলেকট্রন নিয়ে H পরমাণু গঠন করে, সেই H পরমাণু দুটি পরমাণু একসাথে মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। এটা হলো ক্যাথোড বিক্রিয়া। আর তারপরে কোশ্চেনটা ছিল যে অম্লায়িত জল কেন নেওয়া হয় এই পরিবহনের ক্ষেত্রে, মানে এই তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল কেন ব্যবহার করা হয়? কারণ বিশুদ্ধ জল তড়িতের খুব একটা ভালো পরিবহন করতে পারে না, কারণ তার মধ্যে আয়নের পরিমাণ খুবই কম থাকে বা থাকেই না বলতে গেলে। কিন্তু যেহেতু যখনই অম্লায়িত জল নেওয়া হয়
তখন অম্লায়িত জল কী করে, এর আয়নে ভেঙে যাওয়ার ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে আয়ন উৎপন্ন করে এবং এটি আরও ভালো তড়িৎ বিশ্লেষ্য হয়ে তড়িৎকে বেশি পরিমাণে পরিবহন করতে শুরু করে। তাই ওই তড়িৎ বিশ্লেষণের সময় বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয়। তারপর 4.11 নম্বর কোশ্চেনে ছিল যে SO2 থেকে SO3 এর শিল্প প্রস্তুতিতে শর্তসহ সমীকরণ, রাসায়নিক সমীকরণটি লেখো। কী ছিল এটি? কী করা হয় যে প্রথমে সালফার চুল্লি থেকে যে নির্গত গ্যাস হয় সেটিকে সম্পূর্ণ বিশুদ্ধ শুষ্ক করে স্পর্শ চুল্লিতে পাঠানো হয়। স্পর্শ চুল্লিতে অ্যাশ বেডস অথবা সিলিকা জেলের ওপর রাখা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অর্থাৎ V2O5 এর বা প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 1 থেকে 1.5 ATM চাপে ও 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেই যে SO2টা থাকে সেটির সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, SO3 গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ পুরো বিক্রিয়াটা এরকম হয় যে 2SO2 প্লাস হচ্ছে O2, তার মধ্যে হচ্ছে V2O5 অনুঘটক, 1 থেকে 1.5 ATM চাপ, তার সাথে হচ্ছে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে উৎপন্ন হয় হচ্ছে হলো 2SO3। এবার তারপরে সেই SO3-কে কী করা হয়, সেই SO3 গ্যাসকে শীতল করার পর কোয়ার্টজপূর্ণ শোষক স্তম্ভের নিচে থেকে উপরের দিকে চালনা করা হয়। তারপর কী হয়, স্তম্ভের উপর থেকে যে 98% গাঢ় H2SO4 থাকে তার সাথে SO3 গ্যাস শোষিত হয়ে যায়, অর্থাৎ SO3 প্লাস হচ্ছে হলো H2SO4, তাতে উৎপন্ন হয় হচ্ছে হলো H2S2O7, অর্থাৎ যেটাকে আমরা পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম নামে চিনি। এই ওলিয়ামকে কী করা হয়, তারপর নিজের ইচ্ছা মতো ধীরে ধীরে জলের সাথে মিশিয়ে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, 2H2SO4। এইভাবে সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করা হয়। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম কী কী? একটা হচ্ছে হলো অ্যামোনিয়া, আরেকটা হচ্ছে হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, সেখান থেকে তারপরে বলেছে যে ক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এখানে উৎপন্ন হয় হচ্ছে হলো NH2COONH4, এটাকে বলা হচ্ছে হলো অ্যামোনিয়াম কার্বামেট। বিক্রিয়াটি হচ্ছে সমাধান করলে 2NH3 + CO2 NH2COONH4। সেখান থেকে এই NH2COONH4 তারপরে বিশ্লিষ্ট হয়ে বা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট এটি বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, NH2CONH2, যেটার নাম হচ্ছে হলো ইউরিয়া। বুঝা গেল বিক্রিয়াটি? এটা হচ্ছে হলো অ্যামোনিয়াম কার্বামেট, সেটাই পরে বিয়োজিত হয়ে ইউরিয়াকে উৎপাদন করে। তার মানে প্রথমে কি নিতে হয়, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। তারপরে আছে হচ্ছে রাসায়নিক সমীকরণ হয়ে গেল অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুক্ত বিক্রিয়ার শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ। অ্যাসিটিলিন কোনটি, অর্থাৎ HC≡CH, এর সাথে আমি যখন হাইড্রোজেন, তার সাথে ব্র্যানিন নিকেল বা এমনি নিকেল অনুঘটক যদি দেওয়া হয়, নিকেল অনুঘটক, নিকেল চূর্ণ বা প্ল্যাটিনাম প্যালাডিয়াম চূর্ণ ইত্যাদিতে যদি অনুঘটক দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হয়, প্রথমে CH2 ইথিলিন উৎপন্ন হয়। সেই ইথিলিনকে আবার যদি হচ্ছে হাইড্রোজেন আর নিকেল চূর্ণ অনুঘটক দেওয়া হয় তাহলে সেটার সাথে আরেক অণু হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 অর্থাৎ কি উৎপন্ন করে, ইথেন উৎপন্ন করে। তার মানে অ্যাসিটিলিন থেকে প্রথমে হচ্ছে ইথিলিন, তারপর তার সাথে আরও বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে হলো ইথেন। ঠিক আছে, তারপর হচ্ছে এলপিজি এর ব্যবহার লেখো। এলপিজি কি রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। আর অথবা কোশ্চেনে আছে যে CH3COOH এর আয়ুপ্যাক নাম কি হবে, কার্বন 1 2, তার মানে ইথানোয়িক অ্যাসিড, যেহেতু এটি একটি কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আর আরেকটা দিয়েছে হচ্ছে যে CH3CH2OH, এটার নাম কি হবে, 1 2 ইথানল। তারপরে আছে হচ্ছে HCHO, এটাকে বলে ফর্মালডিহাইড বা এর আয়ুপ্যাক নামটা হয় হচ্ছে হলো মিথানেল, যেহেতু একটা কার্বন আছে তাই মিথানেল। CH3OCH3, এটা হচ্ছে ইথার, এটাকে বলা হচ্ছে ডাইমিথাইল ইথার বা আয়ুপ্যাক নাম বললে এটার নাম হয় হচ্ছে হলো মিথক্সি, এটুকুকে বলা হয় মিথক্সি, আর এটার জন্য হচ্ছে মিথেন। এগুলো আমি পরে আবার আয়ুপ্যাক নাম যখন শেখাবো, 11-এ আমি আয়ুপ্যাক নাম শেখাবো তখন এটা শিখিয়ে দেবো ভালো মতো। ঠিক আছে, মিথক্সি মিথেন। CH211CHCl, এটার নাম কি, এটার নাম হচ্ছে হলো ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইডের মনোমার। কিন্তু এর যদি আমরা আয়ুপ্যাক নাম বলি তাহলে আসে এরকম 1 2, তার মানে আসবে হচ্ছে 1 ক্লোরো, যেহেতু দুটি কার্বন তার মানে 1 ক্লোরো
ইথ ওয়ান ইন বা 1 কিলো ইথিন, এটা হচ্ছে এর আইউপ্যাক নাম হবে। ঠিক আছে, তাহলে এখানেই আমাদের এই পেজটি শেষ হলো। 292-93 পেজ, এই পেজটি শেষ হলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর পরের ভিডিওতে আমরা অন্য কোনো পেজ গ্রুপটি সেটি নিয়ে আসবো। ঠিক আছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।